চলন্ত বাসের ভেতর ভীষণ অপ্রীতিকর ঘটনা ঘটে গেল চোখের পলকে। কড়কড়ে আওয়াজ তুলে ছিঁড়ে ঝুলে পড়ল ওই রবের শার্টের বড় একটা অংশ। ছিঁড়েছে তাও আবার ভীষণ নাটকীয়তায়। বাসের ভিড়ের দাপটে যুদ্ধরত অবস্থায় একটা মেয়ে লেপ্টে দাঁড়িয়েছিল ওই রবের পিঠের দিকে। আচমকা মেয়েটির ব্রেসলেটের এক অংশ আটকে যায় ওই রবের কোমরের উপরাংশে। ওই রব টের পেয়ে পিছু তাকাতেই দেখতে পায় একটা মেয়ে অত্যাধিক কারুকাজ সম্পূর্ণ ব্রেসলেটে বাজেভাবে আটকে গেছে তার শার্টের কিছু অংশ। মেয়েটাকে নড়তে চড়তে মানা করে ঐরব তার অবহিত কৌশলে ব্রেসলেটটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই মেয়েটা ছিটকে সরিয়ে নেয় নিজের হাত। সঙ্গে সঙ্গে প্যারপ্যারে আওয়াজে তুলেই ছিঁড়ে যায় ঐরবের পরনের কালো রঙের শার্টটি। ঐরবের বর্তমান অবস্থা পুরো সদরঘাট। খেয়াল থমকে দাঁড়িয়ে আছে হাতের ব্রেসলেটে ঝুলে থাকা শার্টের অংশটিতে দৃষ্টি ফেলে। এর মাঝে টের পেল এতক্ষণ পিঠ দিয়ে রাখা ছেলেটা পিছু ফিরে এদিকেই চেয়ে আছে। দৃষ্টিতে হয়তো গোলা বারুদ ঠেসে ঠেসে ভরপুর তার। তাকিয়ে দেখতেও ভয় লাগছে, হচ্ছে অস্বস্তি আর খানিক লজ্জা। কি জানি ছেলেটা কি করবে। ছেলেটি শুধু বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, বলেছিলাম নড়াচড়া পর্যন্ত না করতে, আর তুমি কিনা সোজা হাতি সরিয়ে নিলে এক ঝটকায়। কমন সেন্স কি বাড়ি থেকে বেরোনোর আগে গুলে খেয়ে বেরিয়েছিলে? হাত টেনে নিলে কেন? পেছন থেকে কেউ স্পর্শ করার চেষ্টা করছিল বলেই মনে হয়েছিল খেয়ালের, তাই বেখেয়ালি হাত সরিয়ে নিয়ে পিছু ঘুরেছিল সে। কিন্তু ভরা বাসে দাঁড়িয়ে তা বলতে পারল না। তবে ছেলেটিকে অতিরিক্ত রেগে না গিয়ে শুধু বিরক্তি প্রকাশ করতে দেখে খেয়ালের বুকের ভেতর থেমে যাওয়া ধুকপুকানিটা যেন আবার শুরু হলো। ফিরে পেল আত্মা। ভিড়ের হট্টগোল এখন তুঙ্গে। একজনের উত্তেজনা দেখার মতো। শুধুমাত্র একটা ছেলের ছেঁড়া শার্ট গলিয়ে উকি দিতে একজনের কি পারাপারি। কোনো মেয়ের সাথে এমন ঘটনা ঘটলে যে এরা কি করতে পারে তা যেন ভাবনার অতীত। খেয়াল বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস টানলো। এর মধ্যেই থেমে গেল বাস। খেয়ালের গন্তব্য স্টেশন এখনো আসেনি, তবুও লজ্জা থেকে বাঁচতে বাসের ভিড় ঠেলে বেরোতে লাগলো এদিক সেদিক না দেখে। বিধিবাম ওরবের পাশ কাটিয়ে যাওয়ার সময় পাশ থেকে কারো ধাক্কা লাগলো খেয়ালের গায়ে, আর সে ধাক্কা গিয়ে শেষমেশ বিসর্জন হলো ঔরবের উপর। ঔরবের ফোন এসেছিল সেই মুহূর্তে, তাই ফোনটা বের করছিল পকেট থেকে। খেয়ালের এক ধাক্কায় সৎকার হয়ে গেল ফোনটির। এপাশ ওপাশ দুপাশেরই প্রায় ঝরঝরে অবস্থা। কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে ফেরা যাকে বলে আর কি। এর মধ্যেই বাস ছেড়ে দিল আবার। খেয়ালের আর নামা হলো না। তবে এবার আর ঐরবের পেছনে নয়, দাঁড়াতে হয়েছে একদম সামনাসামনি, খুব কাছাকাছি। মাঝখানে জায়গা বেশ অভাব। লোকাল বাস বলে কথা, ফাঁকা জায়গা বলতে কিছু হয় নাকি তাতে। খেয়ালের চোখ দুটো না চাইতেও চলে গেল ঐরবের মুখপানে। ইস, লাফিয়ে উঠল বুকখানা। ছেলেটার মুখটা যেন ফেটে পড়ছে রাগে। কপালে দুপাশের রগ দুটোর চলন বদল দেখে বোঝা যাচ্ছে দাঁতের দাঁত চাপার অল্প বিস্তর সার সংক্ষেপ। খেয়ালকে তাকিয়ে থাকতে দেখে ওরব আচমকা চিবিয়ে চিবিয়ে মৃদু স্বরে বলল, জানালা খুলে দেবো? আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিতে সুবিধা হবে। যেভাবে তাকিয়ে আছেন তাতে মনে হচ্ছে এবার আপনার নজর আমার জিনিসপত্র থেকে উঠে আমার উপর এসে পড়েছে। এবার বোধহয় আমার পালা আপনার ধাক্কায় গড়াগড়ি অথবা ছিঁড়ে ফেটে যাওয়ার। হেল্প চাই, করবো? খেয়াল কোনো মতে শুকনো একটা ঢোক গিলে গলা ভেজানোর মিছে প্রয়াস করলো। বুঝলো ছেলেটার রাগ কম না। হয়তো ভরা বাসে সিন ক্রিয়েট করতে চায় নাই বলেই বেশি কিছু বলেনি এখনো। খেয়াল বলতে চাইলো কিছু, কিন্তু সুযোগ পেল না আর। বাসটা যে থামলো আবার। খেয়ালের সঠিক গন্তব্যই থেমেছে এবার বাসটি। সরি বলে কথা আগাতে গেলে বাস আবার ছেড়ে না দেয়, সেই ভাবনায় নেমে গেল ঝটপট। নামার পর থম মেরে দাঁড়িয়ে শ্বাস ছাড়লো ধপ করে। কি একটা পরিস্থিতি, ভেবে ভেবে লজ্জা আর ভয়ে মাথা কাটা যাচ্ছে যেন। খেয়াল নিজেকে সামলে উঠে পাশ ফিরতেই চমকে উঠে পিছিয়ে এলো দুপা। দাঁড়িয়ে আছে ঐরব, চোখ মুখ কুঁচকে দুহাত কোমরে গুজে রেখেছে। খেয়াল সাহস জুগিয়ে পরিস্থিতি সামাল দেয়ার মনস্থির করলো। চোখ মুখ খিচে নত মস্তিষ্কে দাঁড়িয়ে বলল, কথা বলতে বলতে মাথা তুলে তাকাতেই সামনে ফাঁকা দেখতে পেল খেয়াল। কথা শেষ করতে পারলো না বিস্ময়। এদিক ওদিক নজর চালাতেই চোখে পড়লো দূরের শপিং মলে ঢুকে যাচ্ছে ছেলেটি।
খেয়াল 19-20 চিন্তা করে ছুটলো শপিং মলের ভেতর। ভাবলো ভুল যখন করেছে খেসারত তো দিতেই হবে। শপিং মলের ভেতর গিয়েই হারিয়ে বসলো ঐরবকে। এদিক ওদিক দেখতে দেখতে দোতলায় চলে গেল ঐরবের খোঁজে। কিছু সময় পর দেখা পেল তার। এর মধ্যে শার্ট কিনে পাল্টে ফেলে দ্রুত পায়ে উঠে যাচ্ছে তিনতলায়। আবারও পিছু নিয়ে খেয়ালও পৌঁছে গেল তিনতলায়। সিঁড়ি ভেঙে তিনতলায় উঠে অবাক হলো খানিকটা। একটা কফি শপের এক কোনায় 8-10 জন মানুষের জটলা বেঁধেছে খানিক সামনে। ঘিরে রেখেছে দুজনকে। তার মধ্যে একজনকে দেখে মনে হচ্ছে সম্ভবত ছেলেটা মাতাল। একজন আবার ধরে রেখেছে মাতাল ছেলেটাকে। মাতলামি করে কি সব বলছে। সবাই হাসছে সেসব শুনে। খেয়াল কৌতূহল বশত সামনে এগিয়ে গেল বিষয়টা বুঝতে। কাছে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল ছেলেটা মাতাল গলায় বলছে, আরও একটা বলি, হ্যাঁ, সবাই আবার হাসবেন কিন্তু। কথাটা বলেই হাত মুঠো করে নিল ছেলেটি। মুঠো হাতটাকে মাইকের মতো করে মুখের সামনে ধরে রাশভারী ভঙ্গিতে আর নাটকীয় অঙ্গভঙ্গি করে বলতে লাগলো, মেঘ গনিয়ে এলো বলেই বৃষ্টি হবে ভেবো না। মাঝে মাঝে মেঘও করে নারীর মতো চলো না। নারী রূপে গলে তুমি এই কথাটি ভুলো না। উপরের নারী কদম ফুল, ভেতরে নভেল করো না। ভুলো বাবু ছুঁয়ো না। বিনা টিকেটে উপরে পাঠাতে নেই কো নারীর তুলনা। তালিয়া তালিয়া তালিয়া, সব পুরুষেরা মাথায় ঢুকিয়ে নাও, মনের মধ্যে গেঁথে নাও, নয়তো মাথায় হাত পড়বে। শিক্ষা দিলাম শিক্ষা, লোপে নাও জ্ঞান, লোপে নাও, নারী মানিক কালসাপ। খেয়ালের পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইছে ঝর্ণার ধারার মতো। যেন সিনেমার শুটিং চলছে সামনে। সাক্ষাৎ উত্তম কুমারের ডায়লগ চললো যেন এতক্ষণ। ছেলেটা দেখতেও কি সুন্দর। মাতাল ছেলেটিকে যে ছেলেটি এতক্ষণ সামলাচ্ছিল, সে এখন মাথায় হাত দিয়ে বসে আছে চেয়ার টেনে। আচমকা ঐরব এলো ওই ছেলেটির সামনে, হাতে একটা শরবতের গ্লাস নিয়ে। মুখে তুলে দিল ছেলেটির। 2-1 ঢোক খেয়ে ওয়াক করে উঠে দাঁড়ালো সে। টলতে টলতে ঐরবের সামনে দাঁড়িয়ে বলল, তুই এলি কোথা থেকে? আমি কিন্তু কিছুই খাইনি, কিচ্ছু না। দীপকে জিজ্ঞাসা কর, আমি মদ খাইনি। একটা ছেলে ফোন হাতে ভিডিও করছিল। ঐরব দেখতে পেয়ে দীপকের হাতে শরবতের গ্লাস দিয়ে কেড়ে নিল ছেলেটির ফোন। ভিডিওটি ডিলিট করে তারপর ফোনটা ফেরত দিল। যার খোঁজে তিনতলা অব্দি আসা, তাকে দেখতে পেয়ে আর এগিয়ে গেল না খেয়াল। পরিস্থিতি ঠিক বলে মনে হলো না। চেয়ে দেখলো ঐরব দাঁড়িয়ে নেই। সে এক ঝটকায় কাঁধে তুলে নিয়েছে মাতাল ছেলেটাকে। তুলেই হনহনিয়ে তাকে পাশ কাটিয়ে পা বাড়ালো নিচে। খেয়াল ভাবলো লাগবে না এত খেসারত দেওয়া। যা শার্ট আর মোবাইল গেল, তার যখন কোনো মাথা ব্যথা নেই, তাহলে তার নিজের এত মাথা ব্যথা দিয়ে কি লাভ। নিচে গিয়ে একটা রিক্সা নিয়ে রওনা করলো বাসার উদ্দেশ্যে। 3 দিন আগে খেয়ালের বাবা নতুন বাসা নিয়েছে এই এলাকায়। কিন্তু খেয়াল মামা বাড়ি ছিল গত 1 সপ্তাহ, তাই চেনে না নতুন বাসা। ঠিকানা অবশ্য দিয়েছে ওর মা। ঠিকানা অনুযায়ী সঠিক বিল্ডিং এর নিচে এসে দাঁড়ালো রিক্সাটি। খেয়াল ভাড়া মিটিয়ে চলে গেল তিনতলায়। কিন্তু সেখানে বাঁধলো বিপত্তি। দুপাশে দুটি দরজা। কোনটাতে যে নক করবে তা ভেবে বিভ্রান্ত নিয়ে কল লাগালো নিজের ভাইয়ের নম্বরে। কিন্তু ওপাশ থেকে রিসিভ হলো না কল। মায়ের নম্বরেও কল দিল, কিন্তু তাও রিসিভ হলো না। শেষে সামনের দরজাতেই নক করলো। ভাবলো যা আছে কপালে। এটা ভুল দরজা হলে পাশের ফ্ল্যাটটাই যে নিজেদের নতুন বাসা, তা তো নিশ্চিত। ভুল হলে দেখা যাবে না হয়। এর মধ্যে দরজা সিটকিনি খোলার আওয়াজ এলো। এই, এখন এলি তুই? দাদা বলল সেই কখন বাসে তুলে দিয়েছে তোকে। এত দেরি কেন করলি? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? দরজা খোলার পর প্রথমে মায়ের মুখ দেখতে পেয়ে খেয়াল বুঝলো সঠিক দরজাতেই নক করেছে। ভেতরে যেতে যেতে মায়ের কথা জবাব দিয়ে বলল, খেয়াল ভেতরে আসতে রত্না দরজা আটকে দিয়ে ছুটলো রান্নাঘরে। রহিমা আবার কি না কি করে বসে ওদিকে। ওটা আবার মাথা মোটা। মাকে চলে যেতে দেখে ড্রয়িং রুমের শোভাবর্ধক সোফায় আরাম করে বসে থাকা মাহির কথার বান ছুঁড়ে মারলো খেয়ালকে। বলল, কিরে, এত তাড়াতাড়ি দিদুন তোকে বের করে দিল ওই বাড়ি থেকে? আর কটা দিন থাকতে দিল না? আহারে, শিয়াল আমার। খেয়াল যেতে যেতে থেমে গেল মাহিরের কথা শুনে। ভাইকে উপযুক্ত কথায় কাত করতে মেয়েকে হেসে বলল,
শেষ। ডাকটা বেশ সময় নিয়ে টেনে বলল খেয়াল। মাহির নামটাকে উল্টিয়ে রহিমা খালা বলে ডাকে ভাইয়াকে। এর মধ্যেই ড্রয়িং রুমে সশরীরে উপস্থিত হলো রহিমা খালা। মুখ ভরা খুশি নিয়ে বলল, খেয়া মা আইসো? কতদিন পর দেখলাম তোমারে, আমারে ডাকছো? খেয়াল মিষ্টি করে হেসে মাথা নেড়ে না বলল, ভালো মন্দ জিজ্ঞেস করে চলে গেল নিজের রুমে। যেতে যেতে ভাইয়ের দিকে তাকালো এক পলক। মুখটা একটুখানি হয়ে গেছে তার। গোমরা মুখে রাগী চোখে চেয়ে আছে রহিমার দিকে এখন। মায়েরকে চেয়ে থাকতে দেখে রহিমা রান্নাঘরে ফিরে যেতে গিয়েও দাঁড়িয়ে গেল। জিজ্ঞেস করলো, কিছু লাগবো মাহির বাবা? মাহির দাঁত চেপে বলল, আবার কেন বলছো? নাগব নয়, বলা লাগবে। আচ্ছা, তোমার নামটা কি চেঞ্জ করা যায় না খালা? পৃথিবীতে এত এত নাম থাকতে এই রহিমার নামটাই কেন রাখতে হলো? ধুর, সব সময় আমার উইকেট নিয়ে নেয় এই একটা নাম। কবে যে এই শিয়ালটা পাবলিক করে দেয় নামটা। রহিমা খালার সঙ্গে কথা বলতে বলতে গোমরা মুখে মাহির চলে গেল নিজ কক্ষে। এদিকে রহিমা খালা বেয়াক্কেল হয়ে দাঁড়িয়ে রইল কোমরে হাত গুজে। এই ছেলেটা রোজ রোজ কেন যে তার নাম নিয়ে এত অভিযোগ করে তা বুঝে পায় না মোটেও। জিজ্ঞেস করলে বলে নামটা নাকি বেদনাদায়ক আর নাকি বিপজ্জনক। কিচেন থেকে রত্নার ডাক পড়তে এই চিন্তা ভাবনার রেল ছেড়ে ছুটে গেল রহিমা কিচেনে। সাদা ফকফকে দেয়ালে ঝুলানো দেয়াল ঘড়িটায় সকাল 11টা বেজে 5 মিনিট। রত্না কিচেনে রান্নার জোগাড় করছিল রহিমাকে নিয়ে। এর মধ্যেই বেল বেজে উঠল দরজায়। হাত ধুয়ে নিজেই গেল দরজাটা খুলতে। দরজা খুলতেই মুগ্ধ চোখে চেয়ে রইল। ওপাশে দাঁড়িয়ে অলকা সরকার, হাতে একটা ছোট্ট আকারের টিফিন বাটি। অলকাকে চেনে রত্না। গতকাল ছাদ থেকে কাপড় আনতে গিয়ে পরিচয় হয়েছে। যেমন সুন্দর দেখতে তেমন ভালো মানুষ। কি সুন্দর করে কথা বলে। যতক্ষণ কথা বলে ততক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থাকে রত্না। অতি উচ্ছ্বসিত মুখবয় নিয়েই রত্না ভেতরে নিয়ে এলো অলকার হাত ধরে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, বৌদি যে, আমি আজ বিকেলে যাব ভেবেছিলাম আপনাদের ফ্ল্যাটে। আপনি যে নিজেই এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আগে যেখানে থাকতাম সেখানকার লোকজন তো দরকার না হলে বেরই হতো না। আপনাকে দেখলেও যেন চোখের শান্তি। কি মিষ্টি দেখতে আপনি, আর কি মিশুক। অলকা মিষ্টি করে হেসে জবাব দিল, হুম, আপনি গতকাল থেকে যেভাবে প্রশংসা করে যাচ্ছেন, আপনি ছেলে হলে নিশ্চিত পটে যেতাম। বসেই হেসে উঠল অলকা। হাসলেন রত্নাও। কথা হলো আরো কিছুক্ষণ। কথার এক পর্যায়ে ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করলো দুজন একে অপরকে। অলকা জানালো তার ছেলে বন্ধুদের সাথে রুমে গেমস খেলার মেতে উঠেছে। আর রত্না বলল তার মেয়ে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। জার্নি করে এসেছে তাই মাথা ধরেছিল। একটা ওষুধ খেয়ে শুয়েছে একটু আগে। আর ছেলে গেছে নিচে। অলকা বলল তাহলে আর ডাকতে হবে না, পরে পরিচয় সেরে নেওয়া যাবে। কথা বলতে বলতে উঠে পড়লো অলকা। রত্নার হাত ধরে বলল, নতুন উঠেছেন, বাসার গোছগাছ তো হয়ে গেছে, এখন চাপ কমেছে, ফ্রি হয়েছেন, এখন তো আসা যাওয়া করা যায় না কি? দরজা খুলে দুপা আগালেই তো আমাদের ফ্ল্যাট। আমার মেয়েকেও নিয়ে যাবেন, পরিচয় হলে মেয়েটাও যাওয়া আসা করতে পারবে। বিকালে না হয় চলে আসবেন। আমি এখন যাই, রান্নার জোগাড় করে রেখে এসেছি, গিয়ে রান্না বসাতে হবে। ছেলের আবার খিদে লাগলে চিৎকার শুরু করবে। রত্নার হাতে পায়েস ভর্তি টিফিন বাটিটা দিয়ে চলে গেল অলকা। তাকে বিদায় দিয়ে রত্না আবার ছুটল রান্নাঘরে। আলোর অতি ঝলকানি সুয়ের মতো বিচ্ছে যেন চোখে। মনে হচ্ছে কেউ সাক্ষাৎ সূর্য ধরে রেখেছে ঠিক চোখের উপর। চোখটা আর বন্ধ করে রাখতে পারলো না রোহিত। পিটপিট করে চোখ খুলল। আশেপাশে নজর চালিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে এবং কি অবস্থানে আছে। বুঝতে পারলো ঐরবদের বাসায় আছে এখন। মনে পড়লো ভোরবেলা বেরিয়ে গেছিল একা একা বাইক নিয়ে। সাথে নিয়েছিল একটা মদের বোতল। পুরোটা শেষ করেছিল রাস্তায় বসে। তারপর আর মনে নেই। চেষ্টা করলো কিছুটা হলেও মনে পড়ে কিনা, কিন্তু স্পষ্ট তেমন কিছুই ভেসে উঠলো না চোখের পাতায়। যা একটু মনে হলো তা সবটাই অস্পষ্ট আবছায়া। উঠে রুমের বাইরে গেল রোহিত। ড্রয়িং রুমের সোফায় দীপক আর ঐরবকে দেখলো টিভি দেখছে দুজন। ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো দুজনের সামনে। কোনো একজন ফিরে পর্যন্ত তাকালো না। ঐরব উঠে গিয়ে নিজের রুমে চলে গেল। দীপক কোনো দিক যাবে ভেবে চলে গেল অলকা আন্টির কক্ষে। রোহিত গোমরা মুখে কিছুক্ষণ বসে থেকে ফিরে গেল গেস্ট রুমে। কিছুক্ষণ পর বেল বাজলো। অলকা নিজের রুম থেকে বেরিয়ে এলো দরজা খুলতে।
খুলতেই দেখতে পেল একটা মিষ্টি একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। তবে মেয়েটাকে চিনতে পারলো না অলকা। হঠাৎ খেয়াল হলো মেয়েটি হাতে সকালে সেই টিফিন বাটিটা, যেটা পাশের ফ্ল্যাটের রত্না বৌদিকে দিয়ে এসেছিল সকালে। অলকা বুঝতে পেরে বলে উঠল। তুমি রত্না বৌদির মেয়ে? খেয়াল এতক্ষণ অপলক তাকিয়েছিল অলকার দিকে। এত সুন্দর দেখতে মানুষ যেন এর আগে কখনোই দেখেনি সে। চোখগুলো থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া খুব মুশকিল। একভাবে তাকিয়ে মিষ্টি করে হেসে জবাব দিল, খেয়ালের হাত থেকে টিফিন বাটিটা নিয়ে ওর হাতে ধরে ভেতরে নিয়ে এলো অলকা। সোফায় বসিয়ে বলল, তুমি তো ভীষণ মিষ্টি একটা মেয়ে। নাম কি তোমার? খেয়াল নিজের নাম বলতেই অলকা গল্প জুড়ে দিল জমিয়ে। প্রথমে আসতে না চাইলেও এখন খেয়ালের মনে হচ্ছে এসে ভালোই হয়েছে। মানুষটা কি মিশুক! দেখতে তো যেন একটা পরী। কথাবার্তা একদম টিনেজ মেয়েদের মতো। দেখেও মনে হচ্ছে বয়স খুব বেশি নয়। কিছুক্ষণ পর কথাবার্তার এক পর্যায়ে খেয়াল বলল, কথাবার্তার শেষ পর্যায়ে খেয়ালের মুখ থেকে এমন কথা শুনে যান পরনায় বিস্মিত হলো অলকা। বিস্ময় কাটিয়ে উঠে কিছু বলার প্রস্তুতি নিতেই শুনতে পেল ঐরবের উপহাস মিশ্রিত কণ্ঠস্বর। খেয়ালের পেছন থেকে ঐরব বলে উঠল, এই তো আমি, আন্টিজি। নিন, কোলে নিন। আপনি নেবেন নাকি আমি লাফিয়ে উঠবো আপনার কোলে? খেয়াল পিছু ফিরল ব্যঙ্গ স্বরে বলা কথার মালিকটাকে আবিষ্কার করতে। চোখে পড়ল সকালের বাসে ঠোকাঠুকি হওয়া সেই লম্বা চৌড়া সুন্দর মতো ছেলেটা দাঁড়ানো। তৎক্ষণাৎ সকালে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো একে একে মস্তিষ্ক জুড়ে আন্দোলন তুলল সমমহিমায়। খেয়ালের মন মস্তিষ্ক পুরো দুনিয়াদারি যেন ভুলে বসলো এক মুহূর্তেই। নিজেকে সামলে নিয়ে খানিক জোর খাটিয়ে বলল, আপনি তো বললেন আমাকে নাকি কোলে তুলে বাসায় নিয়ে যাবেন খেলতে। আরও যেন কি কি বললেন? আদর না কি যেন? খেয়ালের মনে হলো ওর মাথাটা যেন বৈদ্যুতিক পাখার ন্যায় ঘুরে উঠল মাছির মতো ভনভন আওয়াজ তুলে। আশঙ্কিত ভাবনা নিয়ে ঘাড় ফিরিয়ে চাইলো অলকার দিকে। সে মুখ ভর্তি চাপা হাসি নিয়ে মাথা নাড়িয়ে বলল, ও হচ্ছে ঔরব, আমার একমাত্র ছেলে। অলকা কথা শেষ করে আবারও বলে উঠল। একমাত্রই, কিন্তু লজ্জায় চোখ ফেরাতেই খেয়ালের চোখে পড়লো দুদিকে দুই রুমের সামনে আরো দুটি ছেলে দাঁড়িয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মনে পড়লো দুজনের একজন সকালে সেই মাতাল ছেলেটা, আর আরেকজন হচ্ছে মাতাল ছেলেটাকে প্রথমে যে সামলাচ্ছিল সে। খেয়াল দৌড়ে চলে গেল ঐরবদের ফ্ল্যাট ছেড়ে। অবশ্য এক দৌড়ে নিজ রুমে গিয়েই শ্বাস ফেললো, তার আগে নয়। খেয়াল চলে যেতেই ঐরব মাকে উদ্দেশ্য করে বলল, এই বলদটাকে কোথায় পেলে? অ্যাকচুয়াল বলদেরও বলদামির একটা লিমিট থাকে। এই বলদের বলদামির কোনো লিমিট নেই। অলকা সে কখন থেকে হেসেই যাচ্ছে অনবরত। কোনো মতে হাসি থামিয়ে ছেলেকে বলল, মেয়েটা খুব মিষ্টি। মেয়েটার মাও খুব ভালো, সরল প্রকৃতির। পাশের ফ্ল্যাটে নতুন এসেছে ওরা। আমি গিয়েছিলাম আজ ওদের। কথা বলতে বলতেই থেমে গেল অলকা। ছেলের মুখভঙ্গি অবলোকন করলো। চুপ করে টিফিন বাটিটা হাতে তুলে রান্নাঘরের দিকে যেতে লাগলো। ঐরব পেছন থেকে বলে উঠল, এর আগেও তো ছিল একটা ফ্যামিলি, বেশ খাতির জমিয়েছিল ওই ফ্ল্যাটের একজন মহিলা। 2 দিন পর সামান্য একটা বিষয় নিয়ে পুরো বিল্ডিংয়ের মানুষের সামনে চিৎকার চেঁচামেচি করে অপমান করেছে। পরে যখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল তখনও সরি অবধি বলেননি। তার আগেও একটা ফ্যামিলি ছিল, তাদের সাথেও তো বেশ ভালো সম্পর্ক করার চেষ্টা করেছো। বলেছিলে তারা নাকি অনেক ভালো, অনেক মিশুক। কই, যাওয়ার পর তো নাম্বার থাকা সত্ত্বেও কোনোদিন ফোন নিয়ে খোঁজ নেয়নি তোমার একদিনের জন্য। তুমিই প্রথম কিছুদিন ফোন দিয়ে দিয়ে খোঁজ নিতে তাদের। তারপর যখন বুঝতে পারলে তোমার সম্পর্ক রেখে যাওয়ার চেষ্টা তাদের কাছে বিরক্তির কারণ, তখন বন্ধ করে দিলে যোগাযোগ। আবারও নতুন সম্পর্ক করার চেষ্টা করছো। এই দুনিয়ায় প্রয়োজনের বাইরে কেউ কাউকে ফিরে চেয়ে দেখে না মা। ভালোবেসে তো নাই। থাক না মা, আপন মানুষদের লিস্ট না হয় খালি থাকুক। কাছের মানুষগুলো তো আছে। আমি আছি, বাবা আছে। ঐরবের কথার মাঝে রোহিত আর দীপকও বলে উঠল, আমরা আসি। আমরা তো তোমার কাছের মানুষ মামনি।
ছলো ছলো চোখে অলকা চলে গেল রান্নাঘরে। অভিমানে বুকটা ভারী হয়ে এসেছে যে। আপন বলতে কেউ নেই বলে কি কাউকে আপন করে নেওয়া অপরাধ? চেষ্টা করলে ক্ষতি কি? অলকা চলে গেলে ঐরব এক পলক তাকায় রোহিতের দিকে। চোখে চোখ পড়তেই সরিয়ে নিল চোখ। চলে যেতে পা বাড়ালো নিজ কক্ষে। অমনি ঝড়ের বেগে রোহিত এসে কোমর জড়িয়ে ধরলো ঐরবের। রোহিতের কাণ্ড দেখে মুখ চেপে হেসে উঠল দীপক। গতবার ধরেছিল গলা, আজ ধরেছে কোমর, পরের বার নিশ্চিত পা ধরবে। ঐরব শরীরের সমস্ত শক্তি ব্যয় করে রোহিতের হাত সরানোর চেষ্টা করলো। রোহিত এবার না পেরে মেঝে ছেড়ে দুপা দিয়েও জাপটে ধরলো ঐরবকে। ঐরব একদিক থেকে ইচ্ছে মতো কিল ঘুষি শুরু করলো রোহিতকে। দীপকও এগিয়ে সঙ্গ দিল ঐরবকে। রোহিত ব্যথার তুলনায় অধিক চিৎকার শুরু করতেই দৌড়ে এলো অলকা। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে ধমকে উঠল দুজনকে। রোহিতকে আদর আহ্লাদ করে উঠিয়ে নিয়ে গেল নিজ কক্ষে। যাওয়ার আগে সোফা থেকে একটা কুশন তুলে নিয়ে ছুঁড়ে মেরে গেল দুজনের দিকে। রোহিত তো পারেনি হেসে মিশে যেতে মাটির সাথে, কিন্তু ঐরবের ভয়ে সামলে নিয়েছে নিজেকে। ব্যথা ভরা শরীর টেনে নিয়ে যাওয়ার ভঙ্গিতে মামনিকে ধরে ধরে কোনো মতে কেটে পড়েছে। বিছানার এক কোণায় এক পা ভাঁজ করে বসে আছে খেয়াল। চোখে মুখে উপচে পড়ছে ব্যঞ্জন অভিব্যক্তি। অল্প একটু ভয়, খানিক আফসোস, আর অনেকটা লজ্জায় প্রায় মরি অবস্থা। পুরো কক্ষ জুড়েই বসেছে রাগ লজ্জার সভা। খানিকটা সামনে চোখে মুখে লজ্জা আর অপরাধবোধ নিয়ে বসে আছে রত্না। না জেনে শুনে শুধুমাত্র আন্দাজের বশে মেয়েটাকে এত বড় লজ্জায় ফেলে দেওয়া নিয়ে হায় আফসোসের কিনারা নেই তার। সে তো ভুল বুঝেছিল অলকাকে। তার যে দামড়া একখানা ছেলে থাকতে পারে তা সে ভুলেও ভাবতে পারেনি। আর অলকার কথা শুনেও মনে হয়েছিল তার ছেলেটা ছোট বাবুই হবে। সকালে তো বলেছিল ছেলেটা নাকি বন্ধুদের নিয়ে রুমে গেমস খেলছে, আবার বলছিল খিদে লাগলে চিৎকার শুরু করবে। এসব শুনলে আর অলকাকে দেখলে যে কেউই এই ভুল করতে বাধ্য, এমনটা বলে নিজেকে সান্ত্বনা দিল রত্না। কিন্তু মেয়েটাকে যে কি বলে সান্ত্বনা দিবে তা ভেবেই মাথায় খোয়াচ্ছে। বিছানা থেকে দুহাত দূরে পড়ার টেবিলে পা ঝুলিয়ে বসে আছে মাহির। ঠোঁটের ডগায় ঝুলন্ত হাসি তার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তো পাচ্ছেই। তবে প্রাণপণে চেষ্টা করছে হাসি থেকে খিলখিল অথবা খেক খেক শব্দটা যতক্ষণ সম্ভব দূরে সরিয়ে রাখতে। ব্যর্থ হলে আজ প্রাণ নাশের আশঙ্কা আছে, ঘোর আশঙ্কা। রত্না যথাসম্ভব সান্ত্বনা দিল মেয়েকে, ক্ষমা চাইলো নিজের নির্বুদ্ধিতার জন্য। সময় নিয়ে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে আসতেই দেখতে পেল দরজায় দাঁড়িয়ে আছে অলকা। সাথে রয়েছে সুন্দর মতো দেখতে একটি ছেলে। অলকাকে দর্শন করে কোথায় মুখ লুকাবে সে জায়গা খুঁজতে লাগলো রত্না মনে মনে। মুখোমুখি হওয়াতে অস্বস্তি হলো এক সমুদ্র সমান। সাথে আসা ছেলেটাকে দেখে ভাবলো ছেলেটাকে নিয়ে আবার বিচার করতে এলো নাকি। ওদিকে মাহির এবার ঘর খালি পেয়ে বোনের সাথে খোঁচাখুচি করতে বিছানায় গিয়ে বসলো। খেয়াল এক হাতে মুখ ঢেকে বসেছিল এতক্ষণ। ভাইকে নিজের পাশে বসতে দেখে মাথা উঁচু করে চেয়ে দেখলো। দৃষ্টিতে বুঝিয়ে দিল তার সামনে থেকে সরে যেতে, তা না হলে খেয়ে ফেলবে। কিন্তু মাহির সে দৃষ্টি গায়েই মাখলো না। অদ্ভুত মুখভঙ্গিতে দুপাটি দাঁত দেখিয়ে বলল, বলছিলাম যে জাস্ট ইমাজিন ওই ঐরব না ঐরবত ছেলেটা এসে সত্যি সত্যি তোর কোলে উঠে বসলো, তুই কি দাঁড়িয়ে থাকতে পারবি বল? পারবি না তো। তার জন্য তোর গায়ে শক্তি দরকার, বল দরকার, নয়তো পড়ে যাবি ঠাস করে। তো এখন থেকে বেশি বেশি খেতে হবে বুঝলি। শোন, আমি তো ভবিষ্যৎ ডাক্তার তাই না, আমি বরং তোকে একটা খাবারের চার্ট তৈরি করে দেই। এই যেমন ধর রোজ সকালে একটা একটা করে পরের খোয়ারের মুরগি, দুপুরে আস্ত একটা ছাগল, রাতে তরতাজা দুটো হাঁস, মানে শিয়ালেরা যা খায় আর কি। তবে হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই চুরির মাল হতে হবে, নয়তো। মাহির নিজের কথা শেষ করার সুযোগ আর পেল না। মুখে কিছু একটা ঢুকিয়ে দিয়েছে খেয়াল। তড়িৎ গতিতে মুখ থেকে টেনে বের করতে দেখে ওটা খেয়ালের এক পায়ের মোজা। মাহিরের পেট থেকে যেন সব উগরে বেরিয়ে আসতে চাইলো দলা পাকিয়ে। মোজাটাকে ছুঁড়ে মারলো খেয়ালের দিকে। হাত দিয়ে জিভ মুছতে মুছতে দৌড়ে গেল বাথরুমের দিকে। সাথে ওয়াক ওয়াক তো আছেই, যেন এক্ষুনি বমি করে দিবে সে। মাহির যখন খেয়ালকে পচাচ্ছিল ঐরবকে নিয়ে, খেয়াল তখনই নিজের ঝুলানো পাটাকে ব্যবহার করে বিছানার নিচে রাখা জুতো থেকে মোজাটা উদ্ধার করেছে। তারপর পা থেকে হাতে তুলে নিয়ে সুযোগ বুঝে ঢুকিয়ে দিয়েছে মাহিরের মুখে, যাতে মুখটা বন্ধ হয় আর মুখের উপর উচিত জবাবও দেওয়া হয়।
মাহিরকে বমি করার ভঙ্গিতে জিভ মুছতে মুছতে দৌড়ে যেতে দেখে এবার একটু শান্তি লাগছে মনে। মনে হচ্ছে মাথাটা হালকা লাগছে। কিন্তু কিছুক্ষণ পর তো শিরোর ধেয়ে আসবে এই রুমে। সেই আশঙ্কায় দরজা লাগাতে গেল দ্রুত পায়ে। বাবা নামক ঢাল না আসা পর্যন্ত এই দরজা আর খোলা যাবে না আজ। তার গম্ভীরতা যথেষ্ট এই সিডর প্রতিরোধ করতে। দরজার কাছে যেতেই সামনে পড়লো অলকা, সাথে সেই মাতাল ছেলেটা, আর নিজের মাকেও দেখতে পেল। দৃষ্টি নামিয়ে দরজা ছেড়ে ভেতরে এসে দাঁড়ালো তৎক্ষণাৎ। হতবাক মুখে আন্টি বলে ছোট্ট করে একটা ডাক দিয়ে চুপ মেরে দাঁড়িয়ে রইল। রত্না মেয়েকে বুঝিয়ে বলবে বলে মুখ খুলতেই অলকা আগে আগে বলে উঠল, আমি কিন্তু ভীষণ রাগ করেছি খেয়া। খেয়াল নত করে নিল দৃষ্টি। অলকা আবারও বলল, কেন রাগ করেছি জিজ্ঞাসা করবে না? খেয়ালের আগে আগে এবারও অলকাই বলে উঠল, থাক, আমি বলছি। আমাকে আন্টি ডাকছো বলে রাগ করেছি। আন্টি ডাকাটা একটু পরপর লাগে না বলো? কাকিয়া অথবা মামুনি ডাকতে পারো। ঔরবের বন্ধুরা আমাকে মামুনি বলে ডাকে। ওই যে একজন সারাদিন মামুনি মামুনি করে আঁচল ধরে ঘুরে বেড়ায়। ও, ওর সাথে তো পরিচয় করিয়ে দিনি। ও হচ্ছে রোহিত, আমার আর একটা ছেলে। আসলে তুমি চলে আসার পর দুজনে ওর সাথে মারামারি বাঁধিয়েছিল, তাই একটাকে বসিয়ে রেখে আসার রিস্ক নিইনি, নয়তো ভর্তা বানিয়ে ছাড়বে ওইটাকে। তাই নিয়ে এসেছি সাথে করে। অলকা একদমে কথা বলে গেল, কোনো জড়তা ছাড়াই। এতক্ষণ ড্রয়িং রুমে ওইভাবেই কথা বলে চমকে দিয়েছে রত্নাকে। রত্না সমস্ত জড়তা এক নিমিষে দূর করে দিয়েছে জাদুকরের মতো। সে একই জাদু খানিকটা খেয়ালকেও যেন করে বসলো। খেয়ালের অস্বস্তি কমে এলো ধীরে ধীরে। রোহিতের দিকে তাকিয়ে অল্প করে হেসে পরিচিত হলো, তবে বুঝলো রোহিতের এখানে আসা নিয়ে ঘোর আপত্তি রয়েছে। চোখ মুখ কেমন অন্ধকার বানিয়ে রেখে দিয়েছে। কথা বলছেও যেন জোর করে করে। অলকা আর রোহিতকে ভেতরে এসে বসতে বলল খেয়াল। অলকা বিছানার এক কোণে গিয়ে বসলো। রোহিত বসলো পড়ার টেবিলের নিচ থেকে চেয়ার টেনে। অলকা আড্ডা জমালো রত্না আর খেয়ালের সঙ্গে। মুহূর্তেই আপন করে নিল দুজনকে। এদিকে রোহিত বসে আছে এক হাতে মাথা চেপে ধরে, মন বলছে দৌড়ে চলে যেতে। একে তো মেয়েদের মধ্যে বসে আছে অবলার মতো, তার উপর আবার মামুনি তার প্রেস্টিজের 12টা বাজাচ্ছে সব বলে দিয়ে। আজ কি কিছুই বাদ রাখবে না বলতে? হঠাৎ ডাকাতের মতো চিৎকার করতে করতে রুমে ঢুকে এলো মাহির। মুখ জুড়ে তার এখনো জল। মুখটা ধুয়ে মুছেনি পর্যন্ত। রুমের ভেতর ঢুকে ব্যাক্কেল হয়ে গেল। রুমে অচেনা মানুষ দেখে বোকা বনে গেল। সুন্দর করে দাঁড়িয়ে এদিক সেদিক দেখে ফিরে গেল নিজের রুমে। যাওয়ার আগে দৃষ্টি দিয়ে খেয়ালকে বুঝিয়ে গেছে বদলা সে নিয়েই ছাড়বে। মাহির চলে যেতেই হেসে উঠলো অলকা আর রত্না। হাসলো খেয়ালও। ধীরে ধীরে অলকা নিজের ছেলে ঐরব, স্বামী রঞ্জিত সরকার আর ছেলের চেয়েও বেশি রোহিত আর দীপককে নিয়ে গল্প জুড়ে দিল। মোটামুটি একটা পরিচিত পাঠ লিখে ফেললো এক একজনকে নিয়ে। রত্নাও কম নয়, সেও তার দুই যমজ ছেলে মেয়ের ঠোকাঠুকি, স্বামীর গম্ভীরতা আর রহিমার বোকাশোকা কর্মকাণ্ডের খাতা খুলে বসলো নির্দ্বিধায়। দুজনের আড্ডায় খুব একটা বিরক্ত লাগছে না খেয়ালের। অলকার কথা শুনতে বেশ মজাই লাগছে। বিশেষ করে তার 3 ছেলের গল্পগুলো শুনতে ভালো লাগছে বেশি। কিন্তু পুরো নির্বাক পুতুলের মতো দাঁতে দাঁত চেপে বসে আছে রোহিত। মামুনি ধরে বেঁধে জোর করে নিয়ে এসেছে, নয়তো জীবনেও আসতো না। সবসময় এইরকম করে সে। সুযোগ পেলেই মহিলাদের মাঝখানে বসিয়ে দিবে তাকে। পারলে এক ঝাঁক মেয়েদের মধ্যেও ছেড়ে দেয়। ওদিকে বাসায় থাকলেও কেলানি ছিল কপালে। যাবেটা কোথায় সে? এতদিন পর না হয়ে একটু খেয়েছে ওসব, তাই এত ভোগান্তি পোহাতে হবে? হঠাৎ ফোনে মেসেজ টোন বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখলো ওইরব মেসেজ করেছে। লিখেছে, হেল্প চাই? রোহিত খুশিতে বাকবাকুম হয়ে রিপ্লাই করলো, প্লিজ বাসা ভাই, মনে হচ্ছে অক্সিজেন পাচ্ছি না। মেয়ে মেয়ে কার্বন ডাই অক্সাইডের গন্ধে পেট ফুলে যাচ্ছে। আর 5 মিনিট এখানে থাকলে অক্সিজেনের অভাবে দম আটকে মারা যাব। ওদিক থেকে আর রিপ্লাই এলো না। মিনিট খানিক সময় পেরোতেই ঐরবের বাবার ফোন এলো রোহিতের ফোনে। রোহিত রিসিভ করে কথা বললে ঐরবের বাবা প্রথমেই অলকাকে চাইলো। রোহিতের সঙ্গে একটা বাক্য ব্যয় করলো না। রোহিত বুঝলো ওদিকের বরফ এখনো গলেনি। গোমরা মুখে ফোনটা দিয়ে দিল মামুনির কাছে। মামুনিকে কিছু একটা বললো হয়তো, সাথে সাথেই সে রোহিতকে পাঠালো নিচে এক কাজের তলবে। সাথে বলল তার ফ্ল্যাটে যেতে একটু দেরি হবে। এইটুকু শুনতেই এক দৌড়ে চলে গেল রোহিত, যেন ট্রেন ধরতে হবে। এক দৌড়ে খেয়ালদের ফ্ল্যাট ছাড়লেও ঐরবদের ফ্ল্যাটে গিয়ে গতি হ্রাস পেয়ে গেল। ভয়ে ভয়ে গিয়ে দাঁড়ালো ঐরবের রুমের সামনে। মনে মনে প্রস্তুতি নিল দুজনের রাগ ভাঙানোর।
ঐরব আর দীপককে পটিয়ে ফেললে আঙ্কেলকেও পটাতে পারবে। সাহস জুগিয়ে ঢুকে পড়লো রুমের ভেতর। যা আছে কপালে, কি আর করবে দুজনে? বড়জোর হাত পা ভাঙবে, নয়তো ঝাড়ু পেটা করবে আগের বারের মতো। সই নিতে হবে, কোনো ব্যাপার না। রোহিত ভেতরে ঢোকার আগে আকস্মিক বাইরে থেকে ঐরব এসে ঝাঁপিয়ে পড়লো রোহিতের উপর। সাথে দীপকও বাদ গেল না। মিনিট 5 মার কাটারি সিন চলল জমিয়ে। কিছুক্ষণ পর ঐরব ছেড়ে দিল, দাঁড়িয়ে রইল রোহিতের দিকে থম মেরে তাকিয়ে। দীপকও ছেড়ে দাঁড়ালো। ঐরব আচমকা এসে জড়িয়ে ধরলো রোহিতের কাঁধে মুখ চেপে। ক্লান্ত হেরে যাওয়া ধরা গলায় বলল, প্লিজ তুই এভাবে নিজেকে শেষ করে দিস না। তিলে তিলে নিজেকে এভাবে শেষ করে না দিয়ে তিলে তিলে গড়ে তোল। যুদ্ধ দুনিয়ার সঙ্গে না করে নিজের সঙ্গে কর। পৃথিবীতে সবাই শুধু ছেড়ে যাবে বলে জীবনে আসে না, কেউ কেউ থেকে যেতেও আসে। সেই একজনকে যদি সুযোগই না দিস তাহলে কি করে দেখা পাবি তার? সেই আগের রোহিত হয়ে ওঠ না, শরীরটাকে আর খাস না। এবার যদি ঝুঁকে পড়িস তুই নেশাতে, তাহলে আর বাঁচবি না ভাই। তোকে হারিয়ে ফেলবো আমরা। প্লিজ শক্ত কর নিজেকে, ছেড়ে দে ওসব ছাইপাস প্লিজ। রোহিত চলে যাওয়ার পর প্রায় 8 ঘন্টা যাবৎ চায়ের আড্ডা চলেছে রত্না আর অলকার মাঝে। খেয়াল এক কোনায় বসে বসে মোবাইল স্ক্রল করেছে। বাইরে যায়নি মাহিরের জন্য। বাবা না ফেরা অবধি কোনো মতে গা বাঁচিয়ে চলতেই হবে, নয়তো বাইরে বেরোলেই বিপদ। রত্না কথা বলতে বলতেই হঠাৎ জানলার বাইরে চোখ ফেলতেই দেখলো বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছে। মাথায় হাত দিয়ে খেয়ালকে বলে উঠল, খেয়াল রে, বাইরে অন্ধকার হয়ে এসেছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয় না। মায়ের কথার খেয়াল ফোন রেখে ছুটলো ছাদে। 5 তলায় ছাদ। সিঁড়ি ভেঙে ছাদে উঠতেই সর্বপ্রথম নজরে পড়ল 3টে মুখ। ঐরব, রোহিত আর দীপক বসে আছে রেলিং এর উপর। 3জনের হাতে 3টি কফির কাপ। পুরো ছাদ জুড়ে আর কেউ নেই। খানিক অস্বস্তি হলো একা একা 3টি ছেলের সামনে গিয়ে কাপড় তুলতে। 3জন কফি খেতে খেতে আড্ডা দিচ্ছে। ওদের পাশ ঘেঁষে দাঁড়িয়ে তবেই তুলতে হবে বেশিরভাগ কাপড়গুলো। আবার অন্ধকারও হয়ে আসছে। একবার ভাবলো ফিরে যাবে, কয়েক সিঁড়ি নেমে গিয়েও আবার থেমে পড়লো। ভাবলো 3জন তো আর একেবারে অচেনা নয়। ঐরব ছেলেটার সাথে সোজা হোক বা পেঁচানো পরিচয় তো আছে। বাসের পুরো সময়টা এক মুহূর্তের জন্য মনে হয়নি মানুষটা সুযোগ সন্ধানী বা খারাপ। আর রোহিতের সঙ্গে তো একটু আগেই পরিচয় হলো, ছেলেটাকেও ভালোই মনে হলো। যতক্ষণ রুমে বসেছিল একবারের জন্য চোখাচোখি হয়নি, চেয়ে দেখেনি একবারও। অথচ অস্বস্তিতে হোক বা কাকতালীয় ভাবেই হোক, তার নিজের চোখটা ঠিকই 2-3 বার গিয়ে পড়েছে ছেলেটার উপর। বাকি রইল আরেকজন, দীপক নামের ছেলেটা। তার সাথে চোখাচোখি তো হয়েছে একবার, ওটাকেই পরিচয় মনে করে আপাতত শান্ত হওয়া যাক। চট করে হেঁটে গিয়ে ফট করে কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলেই হবে। কিছু বললে কাকিয়া তো আছেই। নিজেকে সাহস জুগিয়ে উঠেই পড়লো ছাদে। ধীর পায়ে এগিয়ে গিয়ে 1-2 করে কাপড় তুলতে লাগলো নিঃশব্দে। টের পেল কাপড়গুলো অল্প নয়, অনেকগুলো। এতগুলো কাপড় নিয়ে কি করে নামবে ছাদ থেকে, তা ভেবে কাদো কাদো করে নিল মুখটা। বালতি নিয়ে এলে নিতে সুবিধা হতো। ধীরে ধীরে এগিয়ে গেল 3জনের দিকে কাপড়গুলো তুলতে তুলতে। এই মুহূর্তে হাতে, কাঁধে, গলায় সবখানে কাপড়ের স্তূপ বিদ্যমান। এদিকে ঐরব বসে আছে বিরক্তি মজুদ করার মুখভঙ্গি নিয়ে। ওর মন বলছে এই মেয়ে নির্ঘাত কোনো না কোনো ঝামেলা বাঁধাবে। যেভাবে কাপড়ের পাহাড় ঘাড়ে তুলে নিয়ে এগিয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি পড়লো বলে। রোহিতের কোনো মাথা ব্যথা নেই ছাদে আর কে এলো বা কে কি করলো। সে নিশ্চুপ বসে নিজের কফি উপভোগ করছে। আর দীপকের নজর রয়েছে খেয়ালের উপর। খেয়াল যখন ছাদে উঠে এসে আবার নেমে যাচ্ছিল, তারপর কি ভেবে আবার উঠে এসে কাপড় তুলতে তুলতে এগিয়ে এলো এদিকে, তখন থেকেই তাকিয়ে আছে সে। এখন আবার কাপড় দিয়ে দেয়াল তুলে দিয়েছে মেয়েটা নিজের চারদিকে। দীপকের কাছে ব্যাপারটা খুব হাস্যকর ও মজাদার লাগছে। তাই দেখছে মেয়েটা আর কি করে। এতগুলো কাপড় নিয়ে আদৌ সুষ্ঠুভাবে নিচে নেমে যেতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। খেয়াল কাপড়গুলো তুলতে তুলতে ঐরবের সামনে আসতেই আচমকা নেমে দাঁড়ালো ঐরব। ওকে নেমে দাঁড়াতে দেখে থেমে গেল খেয়ালের পাজোড়া। ঐরব ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মগজের ঘিলু বেচে কি বাদাম খাও, মাথা মোটা কোথাকার। খেয়াল আশ্চর্যজনক চোখে দৃষ্টি ফেলে বলল। খেয়াল কথা শেষ করতে পারল না ঐরবের তড়িৎ গতিতে। সে উসাইন বোল্টের গতিতে দুহাতে 2 বন্ধুকে টেনে নামিয়ে চলে গেল দ্রুত পায়ে। রোহিত হতবাক হয়ে কোনো মতে পা মিলিয়ে চলল ঐরবের সাথে। দীপকেরও একই অবস্থা।
সেও হতবিহ্বল হয়ে আছে। খেয়াল অবাক হয়ে তাকিয়ে রইল শুধু ঐরবের যাওয়ার দিকে। নিজে কি করলো তা তো বুঝলোই না, ঐরব কেন চলে গেল এভাবে তাও বুঝলো না। মনে মনে ঐরবকে ঝাড়ি মেরে কাপড় তুলে কাঁধে জমাতে লাগলো আপন মনে। একটু খুশিও হলো ছাদ খালি হয়। সবগুলো কাপড় তোলা হয়ে গেলে ছোট বড় মিলিয়ে সব একটু গুছিয়ে নিল শরীর জুড়ে, যাতে সিঁড়ি ভেঙে নামার সময় পড়ে না যায় দু একটা। যাওয়ার আগে একবার পুরো ছাদে চোখ বুলালো, কোথাও এক দুটো কাপড় রয়ে গেল কিনা তা দেখতে। আচমকা দৃষ্টি আটকে গেল ছাদের মেঝের এক কোনায়, যেখানটায় ওরব বসেছিল তার থেকে সামান্য দূরেই পড়ে আছে খেয়ালের অন্তর্বাস। মুহূর্তেই দম আটকে এলো খেয়ালের। তবে কি এটা দেখে ছুটে পালালো ঐরব? ভেবে ভেবে মাথা ঘুরে উঠল, ধক করে উঠল বুকের ভেতর। হাত খসে দু একটা কাপড়ও পড়ে যেতে লাগলো অতি দুঃখের ঘোরে। বুঝলো মা হয়তো কামিজের নিচে শুকোতে দিয়েছিল ওটাকে। কামিজটা তুলে নিতেই পড়ে গিয়েছে নিচে। ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনো মতে তুলে নিল ওটা নিচ থেকে। বাকিগুলো তুলে নিয়ে চিতাবাঘের গতিতে দৌড় লাগালো নিচে। ইহ জন্মে আর মানুষটার সামনাসামনি হওয়ার মুখ রইল না। সকালে বাসে দেখা হয়েছে, পর থেকেই শুরু হয়েছে দুনিয়ার সমস্ত আজগবি ঘটনা। কাকতালীয়তারও তো একটা লিমিট থাকে, কি জানি বাকি দুজনও দেখেছে কিনা। ধুমধাম আওয়াজ তুলে দৌড়ে ফ্ল্যাটে ঢুকলো খেয়াল। ঐরব তার ড্রয়িং রুমে বসে স্পষ্ট শুনতে পেল বাকি দুজনও। ছাদ থেকে নিয়ে আসার পর দুজন কতবার যে জিজ্ঞেস করলো, কিন্তু ঐরবের মুখে রা নেই কোনো। রোহিত হাল ছেড়ে দিয়ে বসলেও দীপক খুঁচিয়েই যাচ্ছে ঐরবকে। কিন্তু ঐরব তো ঐরবই, সে বলবে না মানে বলবেই না। রাতের আধার মিলিয়ে দিতে আকাশে চাঁদ মুখিয়ে আছে নিজেকে উজাড় করে দিয়ে। ছিন্ন করছে রাতের তমসা শিকল। এই আধো অন্ধকার বারান্দায় বসে আছে খেয়াল। রাতের খাওয়া দাওয়ার পাট কোনো মতে চুকিয়ে বারান্দায় এসে ঘাঁটি মেরে বসে আছে সে। রেলিং এর উপর দুহাত ভাঁজ করে রেখে তাতে মাথাটা এলিয়ে দিয়েছে আবেশে। সন্ধ্যা থেকে এ পর্যন্ত ঘুরে ফিরে শুধু ছাদের ঘটনাটাই মাথা চাড়া দিচ্ছে বারংবার। সাথে পাল্লা দিচ্ছে সারাদিনের সমস্ত ঘটনাগুলো। এত এত লজ্জাজনক ঘটনাগুলো কি করে ভুলবে তা ভেবে পাচ্ছে না কোনো কুল কিনারা। মুখোমুখি না হয়েও তো উপায় নেই। একই ফ্লোরে পাশাপাশি ফ্ল্যাটে থেকেও কতটা এড়িয়ে চলা সম্ভব। ওদিকে পাশের বারান্দায় চেয়ে থাকতে থাকতে ভাবতে লাগলো কি করা যায়। হঠাৎ মাথায় কিছু একটা খেলে গেল চট করে। বিকেলে অলকার দেওয়া যাবতীয় বিবরণ অনুযায়ী হিসেব বলছে পাশের বারান্দাটা ঐরবের। আচমকা মনে হলো যদি চলে আসে হুট করে আর চোখাচোখি হয়ে যায় তাহলে কি হবে। হৃদয়ের করা প্রশ্নের জবাব হৃদয় থেকেই এলো। কেউ যেন ভেতর থেকে মৃদু স্বরে বলল, হবে, অনেক কিছু হবে। হৃদযন্ত্রটা আরো এত ধকল নিতে না পেরে থেমে গিয়ে বিশ্রাম নেবে। পেটের ভেতরটা মুচড়ে উঠবে অদ্ভুত তাড়নায়। চোখ দুটো বন্ধ হয়ে আসবে লজ্জায়। হয়তো পা দুটোও অসাড় হয়ে আসবে। খেয়াল দুনিয়াদারির ভাবনা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লো রেলিংয়ে মাথা রেখে। সময় গড়াতে লাগলো, রাত বাড়তে লাগলো নিজ গতিতে। 12টার দিকে ঐরব বারান্দায় এলো, বাইরের হাওয়া লাগাতে গায়ে। ঘুমানোর আগে বারান্দায় এসে দাঁড়ানো এ তো তার নিত্যকালের নিত্যকর্ম, আজও ব্যতিক্রম হয়নি। আর বারান্দায় আসতেই নজর গিয়ে পড়লো পাশের বারান্দায়। খেয়ালকে রেলিংয়ে মাথা রেখে ঘুমোতে দেখে আশ্চর্য হলো ঢের। মনে মনে পাগল বলে উপাধিও দিল শত সহস্রবার। ভাবলো হুট করে এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। রেলিং এর থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা যেমন রয়েছে, তেমন হাত ফসকে বারান্দার মেঝেতেও পড়ে যেতে পারে বেকায়দায়। কিন্তু কি করবে? ডাকলে তো অন্য কোনো ফ্ল্যাট থেকে অন্য কেউ শুনে কিনা কি বলে বসে। আর যা দূরত্ব তাতে ভূতের মতো হাত বাড়িয়ে ডাকা তো আর সম্ভব নয়। কিছুক্ষণ ভেবেচিন্তে রুমে ফিরে গেল। দুটো কাগজ হাতে নিয়ে ফিরে এলো বারান্দায়। একটা কাগজ হাতে পিষিয়ে মুড়িয়ে দিয়ে ছুঁড়ে মারলো খেয়ালের গায়ে। কিন্তু তাতে তার ওর কোনো হুঁশই নেই। একইভাবে দ্বিতীয় কাগজটাও ছুঁড়ে মারলো খেয়ালের মাথা বরাবর। তাতে চুল পরিমাণ বিঘ্ন ঘটলো না ওর ঘুমে। প্রচুর বিরক্ত নিয়ে রুমে ফিরে গেল ঐরব। বারান্দায় ফিরলো এবার একটা ঝাড়ু হাতে নিয়ে। চেষ্টা করে দেখলো ওটাও অত দূরে যাচ্ছে না। শেষের মেশ ওয়াশরুম থেকে ঘর মোছার স্টিক নিয়ে এলো তেতো মুখে। স্টিকটাকে ঝাড়ুর পেছনে গেঁথে নিল পোক্ত করে। অতঃপর লম্বা স্টিককে ঝাড়ু সহ বাড়িয়ে দিল খেয়ালের বারান্দায়। ঝাড়ুর ডগা দিয়ে খোঁচা দিল খেয়ালের হাতে। তাতে একটু নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়ল সে আরাম করে। ঐরবের রাগ যেন গায়ে ধরে না। রাগে ক্ষোভে ঝাড়ুটাকে ইচ্ছে মতো নেড়ে চেড়ে দিল খেয়ালের নাক মুখে। এবার ধেয়ে উঠল খেয়াল। ও মা বলে এক লাফে দাঁড়িয়ে গেল মুখে হাত চেপে।
এদিক সেদিক তাকিয়ে খোঁজ পেল ওই রবে। দেখলো এক হাতে ঝাড়ু আর এক হাতে ঘর মোছার স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে ওপাশের বারান্দায়, আকাশ সমান বিরক্তি মুখে। ওরব ঠিক কি করছে ওর সঙ্গে ঘুমের ঘোরে তা বুঝতে না পারলেও কিছু একটা যে করেছে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই মনে। ঝোঁকের বসে হুট করে বলে বসলো, এক কথায় রেগে অগ্নিশর্মা রূপ ধারণ করলো ওইরব। রেগে মেগে ডান হাতে থাকা ঝাড়ুটা ছুঁড়ে মারলো খেয়ালের দিকে। খেয়াল ওমা বলে চিৎকার করে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল সশব্দে। বুকে হাত দিয়ে বড় সড়ো শ্বাস টানতে লাগলো দরজার সেটে দাঁড়িয়ে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এক্ষুনি গলা না ভেজালে নিশ্চিত মরুভূমি হয়ে যাবে। টেবিল থেকে জলের বোতল তুলে ঢকঢক করে জল খেয়ে ভিজিয়ে নিল গলা। বদল রেখে ফোন হাতে নিয়ে দেখলো 12টা 18 বাজে। মনে করার চেষ্টা করলো কি হয়েছিল, কেন লাফিয়ে উঠেছিল। ও বেটাই নিশ্চিত কিছু করেছিল, কিন্তু কি করতে পারে। ওদিকে ঐরব এখনো বারান্দায় বসে আছে, মাথায় 2 হাত চেপে। রাগে নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে তার। মেয়েটার সাহস বলিহারি, বলে কিনা ওর ঘুমের সুযোগ নিয়েছে। সেই দেখা হওয়া থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে। কখনো শার্ট ছিঁড়ে নিচ্ছে, কখনো মোবাইল ভেঙে দিচ্ছে, কখনো কোলে তুলে আদর করতে চাইছে, তো কখনো চোখের সামনে ফেলে রাখছে অন্তর্বাস, তাও আবার বন্ধুদের সামনে। এখন আবার কি না বলছে ওর ঘুমের সুযোগ নিয়েছি। ইচ্ছে তো করছে মেয়েটাকে ঘাড়ে ধরে আবার রেলিং এ শুইয়ে দিতে, তারপর এক ধাক্কায় নিচে ফেলে দিয়ে ঘুমের সুযোগ কি করে নিতে হয় তা দেখিয়ে দিতে। একবার নয়, অন্তত গুনে গুনে 10 বার রেলিং থেকে ধাক্কা মেরে নিচে ফেলতে পারলে শান্তি লাগবে। আবার সামনাসামনি আসুক, শিক্ষে দিয়ে ছাড়বে। এমন হাজারো ভাবনার সুতো বুনতে বুনতে ও লাগলো ঐরব নিজ মনে। রাগ ঝাড়তে লাগলো নিজের সঙ্গে। কে জানে আগামীকাল আবার কি হয়। সকালে সূর্য আজ অভিমান করে মুখ লুকিয়ে আছে আকাশের বক্ষ জুড়ে। দেখা পাওয়া তার ভারী মুশকিল। গত রাতে কিছুটা ঝড় হয়েছে, সাথে হয়েছে বৃষ্টি। পুরো আকাশকে এখনো কবজা করে রেখেছে ঘোলাটে বর্ণের মেঘের ভেলাগুচ্ছ। সেদিন রাতের ঘটনার পর পেরিয়ে গেছে পুরো একটা সপ্তাহ। এই এক সপ্তাহ ঐরবার খেয়ালের মাঝে তেমন কিছু না বদলালেও বদলেছে আরো অনেক কিছু। অলকা আর রত্নার মাঝে একদিনে গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, যার রেশ পড়েছে পরিবারেই। দুজনেই চেষ্টা করে দুই পরিবারের বাকি সদস্যদের সাথেও সম্পর্কটা ভালো হোক, মজবুত হোক সম্পর্ক। অলকা তো সবসময় শুধু রোহিতকে ঠেলাঠেলি করে নিয়ে আসে খেয়াল আর মাহিরের সঙ্গে আড্ডা দিতে। রোহিত যখন ঐরব আর দীপকের কথা বলে ওদেরকেও যেতে বলতে, অলকা তখন নানা ছুতোয় কাটিয়ে গিয়ে নামমাত্র সেধে বলে দুজনকে যেতে। ঐরব ঠাস করে মুখের উপর না করে দেয়, কিন্তু দীপক আগে আগে পিছু নেয় রোহিতের সঙ্গে। এর মাঝে দুদিন রোহিত আর দীপক খেয়ালদের ফ্ল্যাটে সবার সঙ্গে চা মুড়ির আড্ডা দিয়েছে। একদিন খেয়ালদের সপরিবারে মহাভোজ করিয়েছে অলকা। রত্নার স্বামী প্রভাকর দাস অবশ্য আসেননি, তার কোনো একটা কাজ ছিল বলেছিল রত্নাকে। অলকা তার জন্য সাজিয়ে গুছিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিল, অবশ্য সপ্তপদের। খেয়ালও এ কদিনে বেশ ভালোই বুঝে গিয়েছে ওই পরিবার কেমন। রোহিত যে নারী সঙ্গ খুব একটা পছন্দ করে না তা একেবারে ভালো করে বুঝে গিয়েছে সে, কিন্তু তার কারণ জানে না। কিন্তু আন্দাজ করে নিয়েছে হয়তো কোনো মেয়ে ঘটিত বিষয় আছে। তবে এই কদিনে বেশ ভালোই সহজ হয়ে গেছে খেয়ালের সঙ্গে রোহিত। রোহিত গত 2 মাস যাবৎ ঐরবদের সাথেই থাকে। মা নেই, বাবা আছে, কিন্তু কোনো এক কারণবশত তাকে না থাকে না বাবার সঙ্গে। রোহিতের বাবা তার এক বিধবা বোন আর বোনের মেয়ে নিয়ে নিজের বাড়িতে থাকে। দীপক নিজের বাড়িতেই থাকে। পড়াশোনা শেষ করে এখনো চাকরি হয়নি, তাই দিন চলছে এদিক সেদিক করে। তবে বেশিরভাগ সময় কাটায় ঐরবদের ফ্ল্যাটেই। ঐরবের সাথেই 2 দিন জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছে, দুজনেরই হয়ে যাবে কি না কোনো এক জায়গায়। আর ঐরব মানেই খেয়ালের কাছে একটা আতঙ্ক। নামটা মুখে নিলেও মনে হয় এই বুঝি অঘটন ঘটলো। সেদিনের পর এমন কোনো দিন নেই দুজন মুখোমুখি হয়নি। কোনোদিন হয়তো ছাদে হাঁটতে গিয়ে চোখাচোখি হয়ে গেছে, বা কোনোদিন হয়তো সিঁড়ি বেয়ে ওঠা নামায় সামনাসামনি পড়ে গেছে। একদিন তো কলেজের সামনেও দেখা হয়ে গেল, তবে এই 1 সপ্তাহ বারান্দায় গেছে খুব কম। এই 7 দিনে হাতে গোনা 3 দিন কলেজে গেছে খেয়াল, বাকি 3 দিন গড়িমসি করে কাটিয়েছে। তবে কলেজ না যাওয়ার পেছনের কারণ কিছু একটা আছে, যা নিয়ে গত কয়েকদিন ধরে মন খারাপ তার ভীষণ। দুপুরবেলা ঐরব ল্যাপটপ নিয়ে বসে আছে বারান্দায়, পাশে আছে রোহিত।
এক হাতে ফোন আর এক হাতে কফি নিয়ে সে এক এক করে মন দিয়ে উপভোগ করছে দুটোকে। ঐরূপ কিছু সময় মনোযোগ দিয়ে নিজের কাজ সম্পন্ন করে রেখে দিল ল্যাপটপ। অর্ধেক খালি হওয়া কফির কাপে চুমুক বসিয়ে রোহিতকে প্রশ্ন ছুড়ল। কোথায় ছিলি গতকাল থেকে আজ দুপুর অবধি? রোহিত এতক্ষণ এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। সহজ গলায় আগে থেকে সাজানো গোছানো কথাগুলো বলেই ফেলল। গ্রামে বাড়ি গিয়েছিলাম, হুট করে খুব যেতে ইচ্ছে করছিল, তাই বাইক নিয়ে একাই চলে গেছিলাম। কিন্তু গিয়ে আবার তোদের আর মামনিকে খুব মিস করছিলাম, তাই সকাল সকাল উঠে রওনা করেছি। ওরও এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এখনো মিথ্যা বলাটা রপ্ত করতে পারলি না? কোনো ব্যাপার না, শিখে যাবি আস্তে আস্তে, সময় খুব বেশি লাগবে না। আর একটা কথা, এই চোখ আর এই চেহারা নিয়ে মায়ের সামনে যাস না, কষ্ট পাবে। ঐরূপ কথা শেষ করে ল্যাপটপ হাতে তুলে চলে যেতে লাগলে রোহিত পেছন থেকে জড়িয়ে ধরলো ঐরূপকে। অপরাধী কণ্ঠে বলে উঠল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, পাগল পাগল লাগছিল। খুব চেষ্টা করেছি ওসবে হাত না দিতে, কিন্তু পারিনি। তবে বিশ্বাস কর, আমি আর কখনো ওসব ছুঁয়েও দেখব না। আজই লাস্ট, প্রমিস। প্লিজ ভাই, রাগ করিস না। ঐরূপ ছিটকে সরিয়ে দিল রোহিতের হাত। হাত মুঠো করে বুক বরাবর ঘুষি দিয়ে দূরে সরিয়ে দিল। শার্টের কলার ধরে এক দমে বলতে লাগলো। গত 2 মাসে তুই কতবার এই কথা বলেছিস হিসেব করে দেখ। তুই নিজের ভালো যদি নিজে না চাস তাহলে আমাদের ভালো কি করে চাইবি? তুই একটা স্বার্থপর, বেঈমান। তুই তুই কারো আপন হতে পারিস না। যা, চলে যা এখান থেকে, যেখানে খুশি গিয়ে থাক। তোকে জোর করে এখানে এনে রাখাটাই ভুল হয়েছে আমার। তারপর নিজের চিতা জ্বালানোর ব্যবস্থা নিজেই কর। শুধু শুধু শো অফ করতে কেন গেছিলি বলতো রিহ্যাবে? লাভ কি হলো? বদলালো কি? বদলেছে শুধু এটুকুই যে আগে নেশা করতিস যত সব খোলামেলা, আর এখন লুকিয়ে করিস, ব্যাস, আর কিছুই না। রোহিত আবারও শক্ত করে জড়িয়ে ধরলো ঐরূপকে। হাত দুটো কঠিন থেকে কঠিনতর ধরে রইল। ছাড়াতে পারলো না ঐরূপ। একসময় ঐরূপও দুহাতে জড়িয়ে নিল রোহিতকে। ভেঙে আসা গলায় বলল। আবারও যদি হাসপাতালে পা রাখতে হয় তোকে, তুই আর ফিরতে পারবি না ভাই, মরে যাবি তুই। আর ছাড়ছাড়া করিস না নিজেকে, প্লিজ। ঐরূপকে জড়িয়ে ধরে শূন্যে তাকিয়ে রইল রোহিত। হয়তো মনে ইচ্ছে হচ্ছে শূন্য হারিয়ে যেতে। এই শূন্যতাতেও যে এক পূর্ণতা আছে, আছে প্রশান্তি। বিকেলে মাহিরার খেয়াল এলো অলকাকে ডাকতে। বলল বাসার সবাইকে নিয়ে যেতে বলেছে রত্না। বিকেলের নাস্তার ব্যবস্থা করা হয়েছে ওদের বাসায়। রত্নার মা আর ভাইয়ের 2 মেয়ে এসেছে দুপুরে। তাদের সঙ্গে পরিচয়টাও হয়ে যাবে, আর একসাথে কিছু ভালো সময়ও পার হবে। রাতের জন্য আগে থেকে আমন্ত্রণ করে রেখেছে রত্না। ড্রয়িং রুমে বিশাল আয়োজন করা হয়েছে বিভিন্ন হালকা খাবার দিয়ে। সাথে আছে রত্নার মা রঙিলা দেবীর নিয়ে আসা 2 রকমের পিঠে আর পায়েস। অলকা ঐরব আর রোহিতকে নিয়ে চলে এলো রত্নার ফ্ল্যাটে। তবে ঐরবকে নিয়ে আসার জন্য ঢের কাঠঘর পোড়াতে হয়েছে অলকাকে। আজ রোহিত কিছুতেই আসতে চাইছিল না। যখনই শুনেছে নতুন অতিথি আছে ওই বাসায়, তাও আবার মেয়ে, তখনই বেঁকে বসেছে আসবে না সে। শেষমেশ যখন মামনির সঙ্গে আর পারলো না, তখন ঐরবের ছুতোয় পাশ কাটানোর চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষ তাও আর হলো না। অলকা যেভাবেই হোক রাজি করিয়ে নিল ঐরবকে। তার জন্য কি কি করতে হয়েছে তা অবশ্য রোহিতের জানা নেই। আর ঐরব রাজি হয়ে যাওয়ায় রোহিতও আর কিছু বলার মতো পেল না। রোহিত আর ঐরব এসে সোফায় বসতেই অলকা চলে গেল রত্নার কাছে। এর মধ্যে আচমকা মাহির আর খেয়াল দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে এলো। সাথে চিৎকার চেঁচামেচি তো আছেই, তবে খেয়ালের মুখ দেখা গেল গোমরা। খেয়ালের পিছু পিছু আরো 2টো মেয়ে এসে উপস্থিত হয়েছে একই সঙ্গে। একজনের বয়স আনুমানিক 21-22 হবে, আর একজন হবে 10-12 বছরের। ড্রয়িং রুমে দৌড়ে এসে রোহিতের সঙ্গে ঐরবকে দেখে নীরব হয়ে গেল খেয়াল। রোহিতের সঙ্গে 2-4টে কথা বলল, ঐরবের সাথে বলল না, কেটে পড়লো ওখান থেকে। মাহির গিয়ে বসে পড়লো ঐরব আর রোহিতের মাঝখানে। গল্প জুড়ে দিল রোহিতের সঙ্গে। রোহিত বেশ জমিয়ে আড্ডা দিতে লাগলো মাহিরের সঙ্গে, যোগ করলো ঐরবকেও। এর মাঝে তমা এসে বসলো সোফার এক কোনায়। ভাব জমানোর চেষ্টা করলো দুজনের সাথে, কিন্তু সুবিধা করতে পারলো না। দুজনের একজনও সোজা মুখে সোজা কথা বলল না তমার সঙ্গে। তোমার ছোট বোন পায়েল চলে গেল খেয়ালের কাছে। ও আবার খেয়ালের খুব ভক্ত কিনা। এর মাঝে রঙিলা দেবী বাকি সবাইকে সাথে নিয়ে এলো ড্রয়িং রুমে। সবাইকে দেখে সরে বসলো তমা। রঙিলা দেবী পরিচয় হলো রোহিত আর ঐরবের সাথে। হাসি ঠাট্টায় মেতে উঠলো পুরো ড্রয়িং রুম। খেয়ালকেও টেনে নিয়ে এলো পায়েল। খেয়াল চুপচাপ এক কোনায় বসে রইল। আড্ডায় থেকেও যেন নেই মেয়েটা। রঙিলা দেবীকে পেয়ে অলকার খুশি যেন আর ধরে না। নিজের মা না হোক,
মায়ের মতো কাউকে পেয়ে খুশিতে মেতে উঠেছে তিনি। রঙিলা দেবী সবার ছোটবেলা নিয়ে গল্প শুরু করেছেন। মাঝখানে মাহির বলে উঠল, তোমার খেয়া দিদি ভাই যেন ছোটবেলায় কাকে বিয়ে করতে চাইতো দিদা, একটু বলো না, সবাই শুনুক। তৎক্ষণাৎ লাফিয়ে উঠল খেয়াল। মাহিরকেও চোখ দেখিয়ে দিদাকে বলল, রঙিলা দেবী হাসতে হাসতে বললেন, ও, ভালো কথা মনে করেছিস রে মাহি। ভেবে তো রেখেছি এবার যাওয়ার আগে খেয়ার জন্য একটা চৌকিদারের ব্যবস্থা করে তবেই যাব। ছোটবেলার ইচ্ছেও পূরণ হয়ে যাবে, আর ঘরে বসে বুড়িও হতে হবে না। পুরো ড্রয়িং রুমে হাসির শব্দ ছেয়ে গেল। ঐরবও হেসে উঠল, হাসলো না শুধু খেয়াল। রাগে রাগে মুখ করে তাকিয়ে রইল মাহিরের দিকে। রোহিত বলল, এমন শখের কারণ কি ছিল দিদা? রঙিলা দেবী বললেন, ও ছোটবেলা থেকেই রাতের বেলা বাইরে ঘুরতে পছন্দ করে। ছোটবেলা বারবার শুধু বাইরে ঘুরতে যেতে চাইতো, তাই ভূতের ভয় দেখাতাম। তখন কি বলতো জানো? বলতো আমাকে তাহলে ওই চৌকিদারের সাথে বিয়ে দিয়ে দাও, আমি রোজ রাতে তার সঙ্গে পুরো এলাকা ঘুরে বেড়াবো। এটুকু বলে হেসে উঠলেন তিনি। হাসলো সবাই। খেয়াল এতক্ষণ গোমরা মুখে বসে থাকলেও এবার সামান্য হেসে দিল। তবে খেয়ালের হাসির কারণ দিদার কথাগুলো নয়, ও হাসছে ঐরবের হাসি দেখে। এই প্রথম ছেলেটাকে হাসতে দেখলো, হাসিটা দেখতে ভালো লাগছে খেয়ালের কাছে। গোমরা মুখও কাউকে হঠাৎ করে হাসতে দেখলে মন্দ লাগে না। খাওয়া দাওয়া শেষে বড়রা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। ঐরব আর রোহিতের ভীষণ অস্বস্তি হচ্ছে এখানে বসে থাকতে। একে তো সবাই বড়রা কথা বলছে, তার উপর আবার মহিলা সমাবেশ। ঐরব অলকাকে বলল, মা, আমরা দুজন এখানে বসে থেকে কি করব? আমরা বাসায় চলে যাই, দীপক হয়তো চলে আসবে এক্ষুনি। রত্না না করলো, যেতে দিল না, বলল, দাঁড়াও, আমি মাহিরদেরকে ডেকে দিচ্ছি, ওদের সঙ্গে বসে তোমরা কথা বলো। আমিও না, তোমাদের যে আমাদের বড়দের মাঝে বসে থাকতে অস্বস্তি হচ্ছে তা মাথাতেই আসেনি। তোমরা আসো তো আমার সঙ্গে, ওরা বোধহয় খেয়ার রুমে আছে। সরি। রঙিলা দেবী রত্নাকে কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই রত্না ওদের দুজনকে নিয়ে চলে গেল খেয়ালের রুমে। রত্না ভেতরে গিয়ে দেখলো মাহির, তমা আর পায়েল ক্যারাম খেলছে। খেয়ালকেও কোথাও দেখতে পেল না। ছেলে মেয়েদের বললো ওদের দুজনকে নিয়ে খেলতে, বলেই চলে গেল রত্না। ঐরব আর রোহিতকে দেখে খুশিতে বাকবাকম হলো তমা। সরে বসে জায়গা করে দিল পাশে। মাহির ওদের দুজনকে বসতে বলে পায়েলকে বলল, তুই পরে খেল তমা, তুই তো ছোট, আগে আমরা বড়রা খেলে নেই। তমা কাঁদো কাঁদো মুখ করে উঠে চলে যেতে লাগলে ঐরব আটকালো ওকে, বলল, তুমি খেলো ওদের সঙ্গে, আমি খেলবো না। রোহিতও খেলবে তোমাদের সঙ্গে। রোহিত বলল, আমি না, তুই খেল, ওদের সঙ্গে আমি বসছি। ঐরব জোর করে বসিয়ে দিল রোহিতকে। খেলা শুরু হলো 4 জনের। টিম করে নিল মাহির আর রোহিত এক টিমে, অপর টিম হইল তমা আর পায়েল। তমা নাকচ করে বলল, তুই ভালো প্লেয়ার, উনিও নিশ্চয়ই ভালো খেলেন। তোরা দুজন ভালো প্লেয়ার এক টিমে, আর আমরা দুর্বল দুজন এক টিমে। এটা কেমন টিম হলো? খেলা শুরু হলে মাহির আর পায়েল হলো এক টিমে, তমা আর রোহিত হলো অপর টিমে। রোহিতের সঙ্গে এক টিমে খেলবে ভেবেই তমার সে কি উচ্ছ্বাস। সবার খেলা দেখতে দেখতে একসময় উঠে দাঁড়ালো ঐরব। ভাবলো একটু বারান্দায় হাঁটাহাঁটি করা যাক। চাপানো দরজাটা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াতেই চমকে উঠলো খেয়ালকে দেখে। খেয়াল বারান্দায় শেষ কোনায় বসে আছে, চোখের পাতা ভেজা, এক হাতে চেপে ধরে আছে আর এক হাতের কোণে। চেষ্টা করছে ড্রেসিং করার। মেঝেতে লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। ঐরব চিন্তিত মুখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। আচমকা ঐরবকে দেখে হতবিহম্বল হয়ে পড়লো। আড়ষ্টতায় নিজেকে গুটিয়ে নিয়ে ওড়না ঠিক করলো 2-1 বার। খেয়াল হাত সরিয়ে নিতেই ঐরব দেখতে পেল কনুইয়ের কাজটাতে বেশ ভালোই কেটেছে। ঐরব বলল, গাধার মতো বসে বসে কাহিনী কেন করছো? কেটেছে কুনুইয়ের উপরে, তাও আবার পেছনের দিকে। তুমি নিজে ড্রেসিং করতে পারবে ওখানে? ব্যান্ডেজ করতে পারবে? কাউকে ডাকলে কি হয়? খেয়াল আমতা আমতা করে বলল। ঐরব অবাক হলো খেয়ালের কথায়, বিরক্ত নিয়ে বলে উঠল, আজব মেয়ে তো। তুমি কি এখানে চুরি করেছো না ডাকাতি করেছো যে চুপচাপে কাজ সারতে হবে? খেয়াল কাটা জায়গায় হাত চেপে অসহায় মুখ করে বলল, কথাগুলো বেশ গম্ভীর মুখে বলল খেয়াল। ঐরবের মনে হলো খেয়ালের মন খারাপ, তাই কথা না বাড়িয়ে এগিয়ে বসে পড়লো মেঝেতে। খেয়ালের হাতটা ধরতে গিয়েও থেমে গেল।
নিজে না ধরে খেয়ালকে বলল হাতটা ঘুরিয়ে সামনে এগিয়ে দিতে। খেয়াল ঐরবের কথা মতো হাত খানিক ঘুরিয়ে এগিয়ে বসতেই তুলো দিয়ে সাবধানে পরিষ্কার করতে লাগলো ক্ষত জায়গাটা। পরিষ্কার করতে করতেই আচমকা বলে উঠল, হাত কেটেছে কেন? বয়ফ্রেন্ড কেস? খেয়াল চমকে উঠল। সে যে ইচ্ছে করে হাত কেটেছে তা ঐরব কি করে বুঝলো? সে প্রশ্ন চোখের দিকে নিয়েই তাকিয়ে রইল। হাতটা কেটেছো কেন? বয়ফ্রেন্ড কেস? খেয়াল চমকে উঠল। সে যে ইচ্ছে করে হাত কেটেছে সেটা ঐরব কি করে বুঝলো? সে প্রশ্ন চোখে নিয়ে তাকিয়ে রইল। খেয়ালকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ঐরব বলল, এত অবাক হওয়ার কিছুই নেই। ক্ষতটা দেখলে যে কেউ বুঝতে পারবে এটা তুমি ইচ্ছে করেই কেটেছো। ঐরবের কথায় চমকে উঠে খেয়াল আচমকা বলে উঠল, ঐরব ব্যান্ডেজ লাগাতে লাগাতে ভ্রু কুঁচকে তাকালো। ব্যান্ডেজ করা হয়ে গেলে একটু সরে বসে জিজ্ঞেস করলো, ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় সুসাইড অ্যাটেম্প্ট নিচ্ছ, আর সেটাকে কি করে দুর্ঘটনার নাম দেয়া যায় তার জন্য আমাকে জিজ্ঞেস করছো কিভাবে কাটলে কেউ বুঝবে না এটা ইচ্ছাকৃত? বলি এটা কেমন সুসাইড? মরার হলে বেলকুনি থেকে লাফ দাও। বেলকুনিকে বিশ্বাসযোগ্য মনে না হলে ছাদ থেকে লাফিয়ে পড়ো। ওখান থেকে পড়লে বাঁচার কোনো চান্স নেই, একটুও না। শুধু এই না, আরও বহু উপায় আছে। লজ্জার কিছু নেই, মরতে হলে জানতে হবে। তাহলে কি জন্য কেটেছো? যাতে আমি বাইরে গিয়ে কাউকে কিছু বলে না দিই। খেয়াল টাসকি খেয়ে গেল ঐরবের কথায়। ছোট ছোট চোখ করে বলল, ঐরব মেকি হাসে আর মেকির দৃষ্টিভঙ্গিতে সায় জানালো। খেয়াল কাচু মাচু মুখ করে বলল, এটুকু বলেই থামলো খেয়াল। ঐরব সবটা শুনে তাচ্ছিল্য করে বলল, তুমি এতটাও মহাসুন্দরী নও যে তারা এক দেখাতেই তোমায় পছন্দ করে বসবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, বিয়ে না করতে চাইলে বাবা মাকে সরাসরি বললেই হয় যে তুমি এখন বিয়ে করতে চাও না। এত কাটা ছেঁড়ার তো প্রয়োজন দেখছি না। হুম, বুঝলাম। ছেলেটার সম্পর্কে শুনে তো ভালোই মনে হচ্ছে। তাহলে সমস্যা কোথায়? বিয়ে করতে চাও না কেন? তোমার বাবা মা নিশ্চয়ই খারাপ চায় না তোমার। খেয়াল জবাব দিল না। এক পলক তাকালো শুধু। ঐরব কেশে গলা পরিষ্কার করে জিজ্ঞাসা করলো। কাউকে পছন্দ করো? খেয়াল বিরক্তি নিয়ে জবাব দিল, আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু এই যে হাত কেটে কি করে বিয়ে ঠেকানো যায় তা বুঝলাম না।
কি বুঝে তুমি হাত কাটলে? কেটেছো তো কেটেছো, আবার লুকাতেও চাইছো। বলছো কিভাবে কাটলে মনে হবে এটা দুর্ঘটনা। ব্যাপারটা বাচ্চামো ছাড়া কিছুই মনে হচ্ছে না আমার।